সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা অনেকেই, আমি তো প্রায় এক মাস হচ্ছে অষ্টম নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর ক্লাসগুলো আপলোড দিচ্ছি। তো আমার কাছে যে স্টুডেন্টগুলো আমার স্কুলের যে স্টুডেন্টগুলো এইটে পড়ে, অনেক দিন ধরে তারা অনুরোধ করছিল, স্যার আমাদের জন্য ভিডিও আপলোড দেন। তো তোমাদের সেই আহ্বানকে শ্রদ্ধা জানিয়ে আমি আজকে থেকে ইনশাআল্লাহ প্রত্যেক দিন একটা একটা করে ক্লাস আপলোড দিতে চেষ্টা করব। তো তোমরা ক্লাসগুলো দেখতে চেষ্টা করবে এবং কারো কোথাও সমস্যা হলে ভিডিওর এই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি পরবর্তী ক্লাসে ওই সমস্যাটি নিয়ে কথা বলব। তো কথা না বাড়িয়ে আমরা আলোচনার ভিতরে ঢুকে পড়ি। আমরা আজকে আলোচনা করব তৃতীয় অধ্যায় পরিমাপ, পাটিগণিতের। এখান থেকে JSC পরীক্ষায় একটা প্রশ্ন হবেই, সুতরাং আমরা এটা খুব মনোযোগের সাথে বুঝতে চেষ্টা করব। তো তৃতীয় অধ্যায়ের পরিমাপ, আজকে আমরা যে প্রবলেমগুলো করব সবগুলো আয়তক্ষেত্র নিয়ে। সেই জন্য আমরা প্রথমে আয়তক্ষেত্র ব্যাপারটা ক্লিয়ার করে ফেলি। চারটি বাহু যদি কোনো ক্ষেত্র সৃষ্টি করে তাকে চতুর্ভুজ বলে। আমরা অনেকেই বলি যে চারটি বাহুকে সমষ্টিকে কি বলে? চতুর্ভুজ বলে। দেখো শিক্ষার্থীরা, এখানে চারটা বাহু আছে, বাট ত্রিভুজ হয় নাই, কারণ এটা একটা ক্ষেত্রই, চতুর্ভুজ হয় নাই, কারণ এটা একটা ক্ষেত্রই হয় নাই। এটা চতুর্ভুজ। চারটা বাহু দ্বারা একটা সীমাবদ্ধ কি হয়েছে? ক্ষেত্র সৃষ্টি হয়েছে, এটা চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ হওয়ার শর্ত হলো চারটি বাহু দ্বারা একটা সীমাবদ্ধ ক্ষেত্র সৃষ্টি হতে হবে। কিছু কিছু চতুর্ভুজের কিছু কিছু সুন্দর বৈশিষ্ট্য আছে। যদি এমন হয় যে একটা চতুর্ভুজের বিপরীত শব্দের অর্থ কি? আমরা অনেকেই বিপরীত মানে বুঝি না। বিপরীত শব্দ ওই যে বাংলায় বলে উত্তরের বিপরীত দক্ষিণ দিক, পূর্বের বিপরীত পশ্চিম দিক, ঠিক সেই রকম এবি বাহুর বিপরীত বাহু ডিসি বাহু, এডি বাহুর বিপরীত বাহু বিসি বাহু, অর্থাৎ এই দুইটা পরস্পর বিপরীত বাহু, এই দুইটা পরস্পর বিপরীত বাহু। যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, অর্থাৎ এটা যদি এমন হয় এবি সমান ডিসি অ্যান্ড এডি ইকুয়াল টু বিসি, এবং সমান্তরাল হয়, এবং কি হয়? সমান্তরাল হয়। এবি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল বিসি, এটা সমান্তরাল, এটা সমান্তরাল এবং সমানও হয়। এই কোণগুলো আসলে 100 কোণ হয়ে যায়, তখন তাকে আমরা কি বলবো? আয়তক্ষেত্র বলবো। তাহলে আয়তক্ষেত্র কাকে বলে? যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হয় এবং সমান্তরাল হয় এবং এইটা একটা কোণ 100 কোণ হয়ে যায়, তখন ওই চতুর্ভুজটাকে আয়তক্ষেত্র বলে। যেমন আমাদের বই এটার যে এই ক্ষেত্রটা, এটা একটা চতুর্ভুজ, আয়তক্ষেত্র। কারণ এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল, এটা একটা আয়তক্ষেত্র। তো যে কোনো আয়তক্ষেত্রের দুইটা বাহু বড় হবে আর দুইটা বাহু ছোট হবে। বড় বাহু দুটোটাকে আমরা সবসময় দৈর্ঘ্য বলবো এবং ছোট বাহু দুটোটাকে সবসময় আমরা প্রস্থ বলবো। এটা অনেকটা এরকম আর কি। তোমাদের বাসায় মনে করো 2 বোন আছে, তোমাদের 2 বোনের নাম তো আর একই রাখে না, 2 বোনের নাম ভিন্ন রাখে। কেন রাখে? যাতে চিনতে সুবিধা হয়, কাউকে ডাকতে সুবিধা হয়। এটাও ঠিক সেরকম, আমরা 2 বাহুকে বড়টাকে দৈর্ঘ্য নামে ডাকবো, ছোট বাহু দুটোটাকে প্রস্থ নামে ডাকবো। এখন একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা জানি, এর 3টা জিনিস বের করা যায়। 1 নম্বর বের করা যায় ক্ষেত্রফল। ক্ষেত্রফল কিভাবে বের করে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সাথে প্রস্থ যদি গুণ দিয়ে দিই, তখন ক্ষেত্রফল হয়। অর্থাৎ ক্ষেত্রফল বলতে এই সাইডের বাহুর ভিতরের সবগুলো বিন্দুকে বোঝাচ্ছে। এই যে 4টা বাহু আছে, 4টা বাহুর ভিতরে যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দু যখন বোঝায়, তখন সেটা হলো ক্ষেত্রফল। তারপর হলো পরিসীমা। বলে না, তুমি আমার সীমার কাছে আসবে না, আমার সীমা রেখায় আসবে না। যেমন তোমাদের ক্লাসরুমটা হচ্ছে তোমাদের সীমা। এখানে স্যার না থাকলে তুমি তোমার ইচ্ছা মতো কী করতে পারো, খেলতে পারো, কথা বলতে পারো, কিন্তু ওপর ক্লাসে গিয়ে তুমি পারবে না। এটাও ঠিক সেরকম। সীমা মানি, পরিসীমা মানি ওর সীমা। অর্থাৎ এই যে এ বি বি সি সি ডি এডি, এই 4টা বাহু যোগ করলে যেটা হয় সেটাই পরিসীমা। তার মানে পরিসীমা হলো এই যে তার সীমা রেখা যেটা, সেটা। এবং সেখানে 2টা দৈর্ঘ্য আছে, 2টা প্রস্থ আছে।
অর্থাৎ দুইটা দৈর্ঘ্যের সাথে দুইটা প্রস্থ গুণ করলে যোগ করলে দুইটা দৈর্ঘ্যের সাথে দুইটা প্রস্থ যোগ করলেই কি পেয়ে যাব, পরিসীমা পেয়ে যাব। এই জন্য পরিসীমার সূত্রটা এরকম 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অনেক সময় আয়তক্ষেত্রের কর্ণও বের করতে হয়। বাংলা ভাষায় কর্ণ মানে খান, কিন্তু চতুর্ভুজে কর্ণ মানে খান না। চতুর্ভুজে কর্ণ মানে হচ্ছে বিপরীত কৌণিক বিন্দুর যোগফল, অর্থাৎ বির সাথে ডি যোগ করলে এটা একটা কর্ণ, এর সাথে জি যোগ করলে এটাও একটা কর্ণ। সে কর্ণ বের করারও একটা কি আছে, সূত্র আছে। তো কর্ণ বের করার সূত্রটা হচ্ছে কীরকম, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস কি প্রস্থ স্কয়ার। তো এই তিনটা প্রবলেম সলভ করার আগে, আয়তক্ষেত্রের প্রবলেম সলভ করার আগে এইটা তোমাকে বুঝতে হবে। এইটা যদি তুমি বুঝতে পারো, আয়তক্ষেত্রের প্রবলেম তোমার জন্য কোনো ব্যাপারই না। আর পরিমাপ চ্যাপ্টারটা আসলে অনেক বেশি কি প্র্যাকটিক্যাল। এটা আমরা আমাদের ঘরের ফ্লোর আছে, আমরা যে কাপড় ব্যবহার কাছি, কাপড়ের ক্ষেত্রফল আছে, আমরা যে বই ব্যবহার করি, চেয়ার ব্যবহার করি, পুকুরে যে ঝাঁপতি, আমরা আমাদের যে জমি আছে, অনেক বেশি প্র্যাকটিক্যাল। সুতরাং এটা আমাদের আনন্দ লাগার কথা চ্যাপ্টারটাতে। কিন্তু আমাদের অনেকেই কি হয়, এই চ্যাপ্টার দেখলে মুখ বেজার করে ফেলি, এই জটিল, আসলেই না, এটা খুব সহজ। তো চলো আমরা প্রথমে 14 নম্বর প্রবলেমটা বেশি। 14 নম্বর প্রবলেমে কি বলছে, আমরা একটু ঠান্ডা মাথায় কি বলছে সেটা বুঝবো। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্যটা দেওয়া আছে, প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরের চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, আর তোমাকে বলছে রাস্তাটির ক্ষেত্রফল বের করতে। আয়তকার একটা ক্ষেত্রের দৈর্ঘ্য আছে, আমরা আমাদের প্রশ্নে কি বলেছে আমরা সেটা ছবি আঁকি, ছবি এঁকে করি। এটা একটা আয়তক্ষেত্র, সে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলা আছে, দৈর্ঘ্য কত 48 মিটার, প্রস্থ কত সেটাও বলা আছে 32 মিটার 80 সেন্টিমিটার, প্রস্থ কত সেটাও বলা আছে। এরপরে কি বলছি, ক্ষেত্রটির বাইরে, এটা কিন্তু এটা একটা কিওয়ার্ড, এটা দিয়ে এই প্রবলেমটা সলভ করতে হবে। ক্ষেত্রটার ভিতরে না, বাইরে। কয় মিটার বিস্তৃত, 3 মিটার বিস্তৃত। বিস্তৃত মানে কি, আমার এটা হাত যদি হয় এতটুকু, তো এটা হলো লম্বা, মোটায় কতটুকু, এটাকেই বলা হয় বিস্তৃতি। প্রস্থ বলি অনেক সময়, চৌড়া বলি, বিস্তৃতি বলি। অর্থাৎ এটা যদি একটা রাস্তা হয় মনে করো, এটা হচ্ছে এর দৈর্ঘ্য আর এটা হচ্ছে এর বিস্তৃতি। এটা মনে করো একটা রাস্তা, এখান থেকে এটা হচ্ছে এর দৈর্ঘ্য আর এটা হচ্ছে এর কি বিস্তৃতি, প্রস্থ, চৌড়া। তো এর বিস্তৃতি 3 মিটার চৌড়া, চতুর্দিকে রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে। কয় মিটার, 3 মিটার বিস্তৃত। এদিকেও 3 মিটার, 3 মিটার, সবটাই 3 মিটার বিস্তৃত একটা কি আছে, রাস্তা আছে, রাস্তা আছে, রাস্তা আছে। তো এখন তোমাকে বলছে যে তুমি রাস্তার ক্ষেত্রফলটা কি করে দাও, বের করে দাও। অর্থাৎ আমরা রাস্তার ক্ষেত্রফলটাই কি করব, বের করব। শিক্ষার্থীরা একেবারে সহজ, আমরা খুব ঠান্ডা মাথায় শুধু চিন্তা করব। তো আমরা কি করব, আমরা এই রাস্তাটার ক্ষেত্রফল বের করব, যে কিন্তু এই কি আয়তকার ক্ষেত্রটার ক্ষেত্রফল না। এখন রাস্তাটার ক্ষেত্রফল বের করতে হলে তোমাকে রাস্তাটার ক্ষেত্রফলও আয়তকার ক্ষেত্রটারও ক্ষেত্রফল বের করতে হবে। তুমি যদি এই রাস্তাটার ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে এই আয়তকার ক্ষেত্রটারও ক্ষেত্রফল বের করতে হবে। কেন বের করতে হবে আমরা আগাচ্ছি। আমরা এখানে প্রথমে আয়তকার ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করি। কেমন, আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে শিক্ষার্থীরা কত মিটার, 48 মিটার, এবং প্রস্থ হচ্ছে কত মিটার, 32 মিটার 80 সেন্টিমিটার। খুব মনোযোগী হতে হবে। এই যে মিটার আর সেন্টিমিটার, এগুলোকে বলা হয় একক। একক মানে যেটা দিয়ে কোনো রাশিকে পরিমাপ করা হয়। দৈর্ঘ্য প্রস্থকে যে একক দিয়ে পরিমাপ করা হয়, তা যেটা দিয়ে পরিমাপ করা হয় তাকে একক বলে। এখন এখানে এককটা মিটার, এটা মিটার, এটা সেন্টিমিটার। একই প্রবলেমে এককগুলো ভিন্ন ভিন্ন হতে পারবে না, একই হতে হবে। একই প্রবলেমে এককগুলো হতে হবে একই, ভিন্ন না। একটাতে সেন্টিমিটার, একটাতে মিটার, একটাতে কিলোমিটার না।
সেন্টিমিটার হলে সব একক সেন্টিমিটারে হতে হবে, মিটার হলে সবগুলো মিটার হবে, কিলোমিটার হলে সবগুলো কিলোমিটার হতে হবে, এক এক রকম একক হতে পারবে না। সুতরাং আমার প্রথমেই দায়িত্ব হবে যে এই সেন্টিমিটারকে মিটারে কি করা, কনভার্ট করা, এটাকে সেন্টিমিটার রাখা যাবে না। তাহলে এবার আমরা দেখি, আমরা একটা কথা মনে রাখব, আমরা যখন ছোট একক থেকে বড় এককে যাব, তখন ওই ছোট এককে কি দিব, এই বাদ দিব। আর যখন আমরা বড় একক থেকে ছোট এককের দিকে যাব, তখন এই বড় এককে কি দিয়ে দিব, গুণ দিয়ে দিব। কথাটা মনে রাখতে হবে। ছোট, মনে করি সেন্টিমিটার থেকে মিটার যাব, সেন্টিমিটার হচ্ছে ছোট একক, মিটার হচ্ছে বড় একক। এখন সেন্টিমিটার থেকে মিটারে গেলে ওই সেন্টিমিটারকে ভাগ দিয়ে দিতে হবে। আবার আমরা মিটার থেকে যদি সেন্টিমিটারে যাই, মিটার হচ্ছে বড় একক, সেন্টিমিটার হচ্ছে ছোট একক, তখন এই মিটারকে গুণ দিতে হবে। মিটারকে 100 দিয়ে গুণ দিলে সেন্টিমিটারে পাওয়া যাবে, আবার সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ দিলে মিটারে যাওয়া যাবে। তাহলে এই কথাটা আমাদের যেন খুব ভালোভাবে ক্লিয়ার থাকে। ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ দিতে হবে ছোট এককে, বড় একক থেকে ছোট এককে যেতে হলে গুণ দিতে হবে কোন এককে, বড় এককে। তাহলে এই সেন্টিমিটারকে আমি মিটারে নিয়ে যাব। তাহলে শিক্ষার্থীরা কি করতে হবে, 80কে ভাগ দিতে হবে। কি দিয়ে ভাগ দিতে হবে, যত সেন্টিমিটার 1 মিটার অত দিয়ে ভাগ দিতে হবে। আমরা জানি সবাই কত সেন্টিমিটার 1 মিটার, 100 সেন্টিমিটারে 1 মিটার, 100 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার। তো এখন যদি আমরা 80কে 100 দিয়ে ভাগ দিই, 0.8 পাবো। ক্যালকুলেটর ইউজ করবা তোমরা, তাহলে কি হবে, 32.8 মিটার। তাহলে এবার আমরা ক্ষেত্রটির কি বের করে ফেলি, ক্ষেত্রফল বের করে ফেলি। ক্ষেত্রটির ক্ষেত্রফল ইকুয়ালস টু, প্রথমে ক্ষেত্রটির দৈর্ঘ্য। শিক্ষার্থীরা, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত, ক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 48, ক্ষেত্রটির প্রস্থ কত, 32.8, আর মিটারের সাথে মিটার গুণ করলে বর্গমিটার, এই জন্য ক্ষেত্রফলের একক বর্গমিটার। তো আমরা কি করব, 48কে 32.8 দিয়ে গুণ দিব। 48কে 32.8 দিয়ে গুণ দিলে হয় 1574.4 বর্গ মিটার। এবার একটু আমরা জেনারেল সেন্স ইউজ করি, তো আমরা একটু আমাদের জেনারেল সেন্সটা ইউজ করি। আমরা বের করতে চাচ্ছি কিন্তু এই রাস্তার ক্ষেত্রফল। তো এই ধরনের প্রবলেম আমরা যখন নবম শ্রেণীতে উঠব তখনও কিন্তু পাবো। সুতরাং এই ব্যাপারগুলো এখন যদি শিখে রাখি, নবম শ্রেণীতে আমাদের জন্য খুবই সহজ হবে পথ চলা। কোনো ক্ষেত্রের বাইরে যখন রাস্তা থাকবে তখন ওই রাস্তাটা তুমি যোগ করে প্রবলেম সলভ করবা, আর কোনো ক্ষেত্রের ভিতরে যখন কোনো রাস্তা থাকে তখনও তুমি ওই রাস্তাকে মাইনাস করে দিয়ে সলভ করবা, তাহলেই রাস্তার ক্ষেত্রফল তাড়াতাড়ি পেয়ে যাবা। এগেইন, তুমি যদি কোনো প্রবলেমে দেখো যে রাস্তাটা ক্ষেত্রটার বাইরে আছে, তাহলে রাস্তা সহ যোগ করে তুমি ক্ষেত্রটার এই ক্ষেত্রফল বের করে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবা। আর যদি দেখো যে না, ক্ষেত্রটার ভিতরে রাস্তাটা আছে, তখন রাস্তাটা মাইনাস করে হিসাব করবা। আবার বলছি, কোনো রাস্তা যদি কোনো ক্ষেত্রের বাইরে থাকে, আমাদের প্রশ্নে কিন্তু বাইরে আছে, তখন রাস্তা যোগ করে ক্ষেত্রফল বের করে রাস্তার ক্ষেত্রফল বের করবা। আর যদি দেখো যে না, তোমাকে বলছে যে ক্ষেত্রটার ভিতরে একটা রাস্তা আছে, তখন ওই রাস্তাটা মাইনাস করে দিতে হবে। মাইনাস করে দিলেই তুমি রাস্তাটার কি পাবা, ক্ষেত্রফল পাবা। যেহেতু আমাদের আলোচ্য প্রবলেমে রাস্তাটা বাইরে থাকার কথা বলছি, যে বাইরে আছে বলছি, সুতরাং আমরা রাস্তাটা কি করে নিব, যোগ করে নিব। অর্থাৎ রাস্তা এখন যোগ করি, দৈর্ঘ্য কত মিটার, 48 মিটার। আমরা এখানে ছবিটাতে থাকি, তো রাস্তা সহ দৈর্ঘ্য এতটুকু না ক্ষেত্রটার, এটা ক্ষেত্রটার দৈর্ঘ্য 48 মিটার, রাস্তা সহ ক্ষেত্রটার দৈর্ঘ্য এতটুকু না। তো 48-এর সাথে যদি আমি এই দিকের 3 যোগ করে দিই, এই দিকের 3 যোগ করে দিই, তাহলে রাস্তা সহ ক্ষেত্রটার দৈর্ঘ্য পেয়ে যাব না? তাহলে আবার রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য ইকুয়াল টু, রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য ইকুয়ালস টু, শিক্ষার্থীরা প্রথমে কত, 48 যোগ এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, এই তো দুই রাস্তা যোগ করলেই তো রাস্তা সহ ক্ষেত্রটার দৈর্ঘ্য। তাহলে 48 যোগ
3 যোগ 3 অথবা 3 গুণ 2, যেই রকম লিখতে তোমার ভালো লাগে তুমি সেই রকম লিখবে, কোনো অসুবিধা নেই। 3 গুণ 2 লিখলেও হবে, 6 মিটার। তো 48-এর সাথে 6 যোগ করলে 54 মিটার, 54 মিটার। এবার আমরা রাস্তা সহ ক্ষেত্রটার প্রস্থ বের করি। এমনি প্রস্থ কত? 32.8 মিটার। তাহলে এইদিকে একটা রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা আছে, তাহলে রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ এটা না। এবং প্রস্থ কত হবে? তাহলে প্রস্থ হবে কার সাথে? এই যে 32.8-এর সাথে। 32.8-এর সাথে কয়টা 3 যোগ হবে? এইদিকে একটা 3, এইদিকে একটা 3, কারণ এই রাস্তা যোগ করলেই তো রাস্তা সহ ক্ষেত্রটার প্রস্থ। তাহলে কত হয়? 3 যোগ 3 মিটার। তাহলে শিক্ষার্থীরা কি হয়? 32.8 যোগ 6 মিটার যোগ করলে কত? 38.8 মিটার। এখন শিক্ষার্থীরা আমরা কি পেয়ে গেলাম? সুতরাং রাস্তা সহ ক্ষেত্রটির কি? ক্ষেত্রফল। তাহলে রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রটির ক্ষেত্রফল ইকুয়াল টু, হ্যাঁ, রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্যের সাথে রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ গুণ করলে রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল পাবো না? হ্যাঁ, তাই পাবো। তাহলে কত? 54-এর সাথে আমাকে গুণ করতে হবে 38.8 বর্গ মিটার। আমরা গুণ করে দিই, 54-এর সাথে গুণ করি 38.8 ইকুয়াল টু 2095.2 বর্গ মিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটু করে খুব মনোযোগী হব। এটা শুধু ক্ষেত্রটির ক্ষেত্রফল কিন্তু, আর এটা রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল। তার মানে এখানে রাস্তাও আছে, ক্ষেত্রটিও আছে, এখানে শুধু ক্ষেত্রটি আছে। আর আমাকে বের করতে বলছে রাস্তাটার ক্ষেত্রফল। ক্লাস 7 আমরা করেছি কিন্তু সেটা। এখানে আছে রাস্তা আর ক্ষেত্র, দুটোটার ক্ষেত্রফলের যোগফল, আর এটা হচ্ছে শুধু ক্ষেত্রটার ক্ষেত্রফল। তাহলে রাস্তা প্লাস ক্ষেত্রটিকে ক্ষেত্র বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল বের হয়ে আসবে না? দ্যাট মিন্স এইটা দিকে এইটা বিয়োগ দিলেই আমরা কার ক্ষেত্রফল পেয়ে যাব? রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল ইকুয়ালস টু 2095.2 বিয়োগ কত শিক্ষার্থীরা? 1574 বর্গ মিটার। এবার আমরা এটা থেকে এটা বিয়োগ দিয়ে দিই, বিয়োগ দিয়ে দিলে কি হয় দেখি। বিয়োগ 1574 ইকুয়াল টু 521.2 বর্গ মিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত হলো? 521.2 বর্গ মিটার। এটাই হলো রাস্তাটির ক্ষেত্রফল। তো এখানে আমি তোমাদেরকে উত্তর নিয়ে একটু কথা বলে নিই। উত্তর কিন্তু তোমাদের বইয়ের সাথে দেখবে যে হুবহু মিলবে না। না মিলার কিন্তু কারণ আছে। না মিলার কারণ হলো এই যে আমরা এখানে এটাকে আমরা কিন্তু অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থগুলো মিটার এককে নিয়ে যখন আমরা ক্যালকুলেটরে কাজ করি, ক্যালকুলেটরে তো পুরা রেজাল্টটা সবসময় আসে না, কিছু তথ্য কি দিয়ে আসে? বাদ দিয়ে আসে। সেই জন্য ক্যালকুলেটরে মানে যখন আমরা কাজ করতে যাব কত 0.1 এইদিক সেদিক হতে পারে। তো এইটাকে যদি আমি মিটারে না গিয়ে এককগুলো যদি সেন্টিমিটার একক নিয়ে করে পরে আবার মিটারে যাই, তখন বইয়ে উত্তর যেটা আছে সেটা হুবহু মিলে। কিন্তু আমরা যখন এইটাকে মিটার দিয়ে করব তখন উত্তর এইটা আসবে। কিন্তু এইটাকে সেন্টিমিটারে নিয়ে এইটাগুলোকে সেন্টিমিটারে নিয়ে তারপর যদি তাকে মিটারে নিয়ে যাই তখন বইয়ের রেজাল্টটা আসবে। যেমন এই বইয়ের রেজাল্টটা কিন্তু 521 না, 520.8। তো এই কাছাকাছি বেশ কম হওয়ার কারণ কি? এই যে এখানে যোগ করেছি, এই যে এখানে গুণ করেছি, এই যে এখানে বাদ দিয়েছি, ক্যালকুলেটারে কিছু মান কি করেছে? অ্যাভয়েড করেছে। সে অ্যাভয়েড করার কারণেই বইয়ের পুরা মানটা এসে নেই। সুতরাং জেএসসি পরীক্ষায় যদি এইটা দিয়ে দাও কোনো অসুবিধা হবে না। জেএসসি পরীক্ষার খাতা কাটার সময় দুইটাই মিটারে নিয়ে গেলেও নম্বর দিতে বলে, সেন্টিমিটারে নিয়ে গেলেও নম্বর দিতে বলে। তুমি এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তোমার সব কিছু যদি ঠিক থাকে তুমি অবশ্যই ফুল মার্কস পাবে। শিক্ষার্থীরা, এরপরে আমরা তোমাদের অনুশীলনী 3-এর, এটা 3.1 না, অনুশীলনী 3-এর আমরা 12 নম্বর প্রবলেমটা করব। কেমন কি বলছে? তাও আয়তক্ষেত্রের একটা আয়তকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ।
দেড় শব্দটা বললে হয়তোবা আমাদের একটু সমস্যা হতে পারে। দেড় মানে হচ্ছে 1 সমস্ত 2 ভাগের 1 অথবা 1.5, যে কোনোটা লিখলেই হবে। দেড় মানে 1 সমস্ত 2 ভাগের 1 অথবা 1.5, যে কোনোটা লিখলেই হবে। তো আয়তকার একটি গড়ের দৈর্ঘ্য, আজকে আমরা শুরুতেই কি বলেছি, বড়টা হবে দৈর্ঘ্য, ছোটটা হবে প্রস্থ। সুতরাং প্রস্থের কত গুণ হবে দৈর্ঘ্য? সবসময় দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? 1.5 গুণ। এই আয়তকার ঘরের ক্ষেত্রফল 216 বর্গমিটার এবং তোমাকে ঘরটার পরিসীমা বের করতে বলছে। আমাকে কি বলছে যে আমরা এটা সমাধান করি। এটা একটা ঘর, সে ঘরের দৈর্ঘ্যটা প্রস্থ যত তার 1.5 গুণ এবং এটার ক্ষেত্রফল 216 বর্গমিটার। তোমাকে বের করতে বলছে এর পরিসীমা কত। এখন কথা হলো দৈর্ঘ্য প্রস্থের কত গুণ দেওয়া আছে, কিন্তু দৈর্ঘ্য দেওয়া নাই, প্রস্থও দেওয়া নাই। তো আমাকে তো পরিসীমা বের করতে হবে, তাই না? তো পরিসীমা বের করতে হলে আমরা যে সূত্র শিখেছি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য বের করতে হবে, প্রস্থ বের করতে হবে। অর্থাৎ এই ঘরটার দৈর্ঘ্য যদি আমি বের করতে পারি, প্রস্থ যদি বের করতে পারি, তাহলে আমরা পরিসীমা বের করতে পারবো। তাহলে পরিসীমা বের করার আগেই আমাদের মাথায় চিন্তা ঘুরপাক করতে হবে, এই ঘরটার দৈর্ঘ্য বের করতে হবে, এই ঘরটার প্রস্থ বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব? আমরা এটা মনে করে করব সবসময়, এই প্রস্থর 1.5 গুণ দৈর্ঘ্য, এই কথাটা ইউজ করে সমীকরণ গঠন করব। তারপর সেখানতে চলকের মান বের করব, তারপর আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। তো আমরা মনে করে নিচ্ছি যে, মনে করি গড়টির দৈর্ঘ্য সমান প্রস্থ, ছোটটা সবসময় মনে করবা মিটার, ছোটটা মনে করবা সবসময়, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে প্রস্থটা ছোট, দৈর্ঘ্যটা বড়, আমরা প্রস্থটাই মনে করব সবসময়। তাহলে গড়টির দৈর্ঘ্য কত হয়? সুতরাং গড়টির দৈর্ঘ্য হয় প্রস্থ এর 1.5 গুণ, ক এর 1 সমস্ত 2 ভাগের 1 গুণ, এই যে 1.5। তো কি হয়? ক এর 2 কে 2, 2 এর আগে 3। এরপরে শিক্ষার্থীরা 30 সাথে ক গুণ করলে 3 ক, নিচে 2 মিটার। সুতরাং গড়টির ক্ষেত্রফল ইকুয়াল টু গড়টির দৈর্ঘ্য গুণ গড়টির প্রস্থ, 3ক/2 প্লাস কত? খ বর্গমিটার। এই যে এর দৈর্ঘ্য হচ্ছে এত, প্রস্থ হচ্ছে এত, দৈর্ঘ্যের সাথে প্রস্থ যদি আমরা গুণ দিয়ে দিই, এই দৈর্ঘ্যের সাথে যদি আমরা প্রস্থ গুণ দিয়ে দিই, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব না? গুণ করি আমরা 2, 3 কর সাথে ক গুণ করলে ক স্কয়ার, ওই যে বীজগণিতের নিয়ম, কর সাথে ক গুণ করলে ক স্কয়ার। তো আমরা সূত্রের সাহায্যে ক্ষেত্রফল বের করেছি 3ক²/2, কিন্তু প্রশ্নে গড়টির ক্ষেত্রফল দেওয়া আছে কত? 216। তাহলে 3ক²/2 সমান 216 হবে না? কারণ এটাও ক্ষেত্রটার ক্ষেত্রফল, আর আমি এটাও সূত্রের সাহায্যে ক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়েছি। এবার এই সমীকরণের সাহায্যে আমি যদি ক এর মান বের করে ফেলতে পারি, ক এর মান এখানে ফেরত দিয়ে দিলে গড়টার দৈর্ঘ্যও পাবো, প্রস্থও পাবো। সুতরাং আমাদের কাজ হবে কি? এটা থেকে ক এর মান বের করা। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো এটার নিচে কি আছে? 1 আছে। আমরা আর গুণন করব, বাম পক্ষের লবের সাথে ডান পক্ষের হরের গুণ করব, বাম পক্ষের হরের সাথে ডান পক্ষের লব গুণ করব। এইভাবে গুণ, এই দিকের উপরেরটার সাথে এই দিকের নিচেরটা, এই দিকের নিচেরটার সাথে এই দিকের উপর গুণটা আমরা ছোটোকালে যে আর দিতাম, এই আর গুণ। বাম পক্ষের লবের সাথে ডান পক্ষের হর, অর্থাৎ বাম পক্ষের উপরেরটার সাথে ডান পক্ষের নিচেরটা, আর বাম পক্ষের হরের সাথে ডান পক্ষের লব, অর্থাৎ বাম পাশের নিচেরটার সাথেও ডান পাশের উপরেরটা গুণ করা, এটাকে আর গুণন বলে। চলো সেটা করি। তো 3ক² সাথে 1 গুণ করলে হয় 3ক², আর ওখানে কার সাথে কার গুণ করতে হবে? 2 এর সাথে 216। তো শিক্ষার্থীরা, আমরা তো এখান থেকে খ এর মান বের করব। তাহলে 3 যেটা আছে সেটাকে আমরা ডানে নিয়ে যাই, 3টা আমাদের দরকার নাই, আমাদের ক এর দরকার। তো ডানে নিয়ে গেলে শিক্ষার্থীরা কি হবে? এই পুরাটার নিচে নেমে যাবে 3, 216। আমরা কাটি, 3 7 21, 3 2 6। এবার আমরা 72কে 2 দিয়ে গুণ দিই, 2 2 4, 7 2 14। তো তোমরা ক্লাস 7-এ বর্গমূল এবং বর্গ নির্ণয় করা শিখেছো।
তো ক স্কয়ার সমান যদি 5 হয় তাহলে ক ইকুয়াল টু কী হবে √5। তাহলে ক ইকুয়াল টু হবে √144। ক্যালকুলেটারে 144 দিয়ে রুট দিলে কি পাবা 12। এখন আমরা খুব চমৎকারভাবে গড়টির কি বের করতে পারবো, দৈর্ঘ্য এবং প্রস্থ ক এর মান বসিয়ে দিলে, অর্থাৎ গড়টির দৈর্ঘ্য ইকুয়াল টু 3q/2। তো 3q/2 কি হয় আমরা একটু করে দেখি, বা 2 ক এর জায়গায় হয় 12, বা 6 × 12 318 মিটার। তো গড়টির প্রস্থ কত হয়, এখানে সুতরাং না দিয়ে এবং দিই, প্রস্থ কি হয়, প্রস্থ হচ্ছে ক মানে কত 12 মিটার। তো আমরা প্রথমে আলোচনায় পরিসীমা বের করার সূত্র শিখেছি না, দেখি সেটা মনে আছে কিনা। সুতরাং গড়টির পরিসীমা ইকুয়াল টু 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সূত্রটা আমরা মনে রাখবো, কিন্তু এটা পরবর্তী ক্লাসগুলোতেও লাগবে। তো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 18, প্রস্থ কত 12 মিটার। তো যোগ করি, 8 × 2 = 10, 30 মিটার। তো 30-এর সাথে 2 যোগ করলে 60 মিটার। এটাই হচ্ছে এই প্রবলেমের আনসার। কিন্তু সূত্রগুলো তোমার জানা থাকতে হবে। তুমি যদি সূত্রগুলো তোমার খুব ভালো জানা থাকে, এই প্রবলেমগুলো এবং একটু করে জানলেই তুমি খুব ভালো করতে পারবে। আর যারা বোর্ড থেকে তুলবে ঠিক করেছো, তোমরা যদি মোবাইলে যাও তাহলে স্ক্রিনশট নিয়ে ফেলবা। যেমন এতটুকু অবস্থায় স্ক্রিনশট নিয়ে ফেললে তারপর তুমি এটা খাতায় তুলে ফেলতে পারবে। করার সময় না তুলে তুমি প্রথমে বুঝো, পুরাটা দেখে তারপরে এখানে এসে স্ক্রিনশট নাও, তারপর সেটা তুলো, দেখবে যে তোমার সময় বাঁচবে। না হলে তুমি বোঝার সময় তুলতে গেলে অনেক সময় না বুঝতেও পারো। শিক্ষার্থীরা, এবার আমরা অনুশীলনী 3-এর 11 নম্বর প্রবলেমটা সলভ করব। এটাও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটাও এটার মতো। এটা কি বলছে দেখো, একটা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। এই একর নিয়ে আমরা একটু পরে কথা বলছি। তার দৈর্ঘ্য, ক্ষেত্রটার দৈর্ঘ্য প্রস্থ যত তার 4 গুণ। ক্ষেত্রটার দৈর্ঘ্য কত মিটার, অর্থাৎ ক্ষেত্রটার দৈর্ঘ্য বের করতে হবে, বাট এটা মিটার এককে। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার, তার মানে দৈর্ঘ্যটা মিটারে বের করতে হবে, কিন্তু রেজাল্ট দেওয়া আছে একরে ক্ষেত্রফলটা। আবার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তো আগেরটাতে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ ছিল, এটা 4 গুণ, হুবহুব ওইটার মতো। সুতরাং আমরা বেশি কথা বলতে চাচ্ছি না। তাহলে আমরা মনে করে নিব ওইটার মতো যে গড়টির, এটা কর্না ডিয়ার স্টুডেন্টগুলো, ক্ষেত্রটির প্রস্থ কত মিটার, ক মিটার। তো প্রস্থ যদি ক মিটার হয় তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার হবে ডিয়ার স্টুডেন্টগুলো, প্রস্থের কয় গুণ, প্রস্থের 4 গুণ। তাহলে ক × 4, তো ক এর সাথে 4 গুণ করলে 4 ক মিটার। তো আমাদেরকে দেওয়া আছে ক্ষেত্রফল, তো আগেরটার মতো ক্ষেত্রফলই বের করতে হবে। সুতরাং ক্ষেত্রটির ক্ষেত্রফল ইকুয়ালস টু ক্ষেত্রটির দৈর্ঘ্য 4k গুণ প্রস্থ ক বর্গমিটার। তো গুণ করলে 4k² বর্গমিটার। এখানে এখন একটু করে কথা আছে, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু ক্ষেত্রফলটা বর্গমিটারে দেওয়া নাই, সেটা একরে আছে কিন্তু। তো এখন যদি তুমি সমীকরণ গঠন করতে চাও, এটা তো বর্গমিটারে বের করেছি, আবার প্রশ্নে কিন্তু তোমাকে দৈর্ঘ্যটা মিটারে বের করতে হবে। তাহলে এই একরটা একর রাখা যাবে না, এটাকে বর্গমিটারে নিয়ে যেতে হবে। এটাকে বর্গমিটারে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের জানা দরকার যে 1 বর্গমিটার, 1 একর সমান কত বর্গমিটার। 1 একর সমান 4046.86 বর্গমিটার। এটা আমরা মনে রাখব। 1 একর সমান 4046.86 বর্গমিটার। তাহলে শিক্ষার্থীরা, কিন্তু আমাকে ক্ষেত্রফল দেওয়া আছে একরে, তো আমরা এটাকে কি করি, কিন্তু ক্ষেত্রফল ইকুয়াল টু 10 একর। আমরা এখানে এই একরটাকে বর্গমিটারে নিয়ে যাই। তো একরটাকে বর্গমিটারে নিয়ে গেলে এই যে আমরা বললাম 1 একর সমান 4046.86 বর্গমিটার, এইটা কাজে লাগাবো। তাহলে কি হয়, 10 গুণ 4046.86 বর্গমিটার। তো আমরা গুণ দিয়ে দিই, 4046
4046.86 গুণ 10 ইকুয়াল টু 4046.8। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি ক্যালকুলেটরে যদি এইরকম কোনো তথ্য ভুল পাও আমাকে SMS করে অর্থাৎ কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি এটা ডিসক্রিপশন বক্সে লিখে দিব। আর এরকম ভুল হতেই পারে। তো এখন আমরা কি করলাম, এখন আমরা কি করতে পারি, এইটাও ক্ষেত্রটার ক্ষেত্রফল, এইটাও ক্ষেত্রটার ক্ষেত্রফল। তো দুটোটা যেহেতু ক্ষেত্রটার ক্ষেত্রফল, তাহলে দুটোটা পরস্পর সমান হবে না? একই ক্ষেত্রের ক্ষেত্রফল এইটাও, তো দুটোটা সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে 4 ক স্কয়ার ইকুয়াল টু 4046.8.6। আগেরটার মতো আমরা ক এর মান বের করব। তাহলে 4 নিচে নিয়ে যাই, 40,468.6। তো এবার আমরা এটাকে কত দিয়ে ভাগ দিই? 4 দিয়ে ভাগ দিই। 4 দিয়ে ভাগ দিলে হয় 101715। তো আগের মতো আমরা ক এর মান বের করব। ক ইকুয়াল টু √101117.15। তো ক ইকুয়াল টু আমরা এটাকে রুট করি, রুট আনসার ইকুয়াল টু 100.584। অর্থাৎ আমরা এখন কার মান পেয়েছি? ক এর মান পেয়েছি। কিন্তু আমাকে কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য 4 ক, তাহলে মান বসিয়ে দিই। অর্থাৎ গড়টির দৈর্ঘ্য ইকুয়ালস টু 4 ক। শিক্ষার্থীগুলো আমরা মনোযোগী হব। তো ক এর জায়গায় কত? 100.584 মিটার, বর্গমিটার না মিটার, গুণ 4 ইকুয়াল টু 402.34 মিটার। এটাই হলো আনসার। হ্যাঁ, দশমিকের আনসার এইদিকে এদিক হতে পারে, একটু দুইটু, কোনো অসুবিধা নেই। তো তোমরা সবাই মানে এইরকম একটা 10 নম্বর যে প্রবলেমটা আছে সেটা করে ফেলবে। এই 3টা পারলে 10 পারার কথা। আমি আশা করছি তোমরা 10 বাসায় করে ফেলবে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ক্লাস 8-এর আর কোনো মেয়ে যদি তোমার কোনো সহপাঠী থাকে, তাকে তুমি ক্লাসটার ইনফরমেশনটা একটু দিবে, যাতে সেও এই ক্লাসটা থেকে উপকৃত হয়। কারণ এই লকডাউনের সময় সেই স্কুলে আমাদের ক্লাসগুলো করছি, কিন্তু আমরা লকডাউনে, এই লকডাউনে সে স্কুলে যেতে পারছে না, হয়তো তার বাসায় কোনো সাহায্যকারীও নেই। সে যদি এই ক্লাসটা পেয়ে কিছু উপকৃত হয়, এই উপকারের সুফল তুমিও পাবে। তো আমি আশা করছি তোমাদের যে সহপাঠীগুলো এই লকডাউনে বাসায় বসে আছে তাদেরকে ক্লাসটার ইনফরমেশন দিবে, তুমি ঠিকানাটা বলে দিবে, অর্থাৎ আমাদের চ্যানেলের নামটা বলে দিলেই তারা ওখানে সার্চ করলে পেয়ে যাবে। তো এত মনোযোগের সাথে তোমরা যে ক্লাসটা দেখেছো সেজন্য আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বগুলিও তোমরা আমাদের সাথে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।